আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শব্দ। শব্দ কি বলছি? শব্দ এক প্রকার শক্তি, ঠিক আছে? যেমন আলো এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি, সেরকমই শব্দ এক প্রকার শক্তি। তো শব্দের ক্ষেত্রে কি হয় বলছে, শব্দ আরেকটু ভালো করে বললে বোঝা যায় যে শব্দ জিনিসটা কি। বলছে যে কোন একটা বস্তু যদি কম্পিত হয় মানে কাঁপে, ঠিক আছে? আমরা কি করলাম, ধরো কোনো বস্তুকে আঘাত করছি, ঠিক আছে? এবং বস্তুটা কি হচ্ছে, আঘাত করার ফলে বস্তুটা কাঁপতে শুরু করছে বা ভাইব্রেট করতে শুরু করছে। বলছে তখন আমরা যে আঘাতটা করলাম বস্তুর উপর, তাহলে বস্তুর উপর তো আমরা বল প্রয়োগ করেছি বা শক্তি দিয়েছি। তাহলে সেই শক্তিটা কি হবে, যখন বস্তুটা কাঁপবে তখন সেই শক্তিটাই কি করবে, শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। মানে বস্তুর কম্পনের ফলে যে গতি শক্তি, সেটা কি হচ্ছে, শব্দ শক্তিতে তৈরি হচ্ছে এবং সেটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে বা বাহিত হয়ে এসে আমাদের কানে পৌঁছাচ্ছে এবং আমাদের শ্রুতির অনুভূতি জাগাচ্ছে। তো কিরকম, ধরো তোমরা জানো যে দেখেছো যে স্কুলে যখন প্রেয়ার হয় তখন শিল্পীদি বা তোমাদের পাপিয়াদি কি করে, বেল বাজায়। বেল বাজার মানে কি, সেখানে কি থাকে, একটা ধাতুর তৈরি একটা চাকতি থাকে এবং সেটাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ফলে কি হয়, ওটা কাঁপতে শুরু করে, বেলটা কাঁপতে শুরু করে এবং কম্পনের ফলে কি হয়, শব্দ উৎপন্ন হয়। যে কোনো কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করবে। কি বললাম? যে কোনো কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করবে, ঠিক আছে? যদি সেটা আমাদের কানের শ্রবণ শক্তির রেঞ্জের মধ্যে হয় আমরা শুনতে পাবো, যদি না হয় শুনতে পাবো না, কিন্তু শব্দ উৎপন্ন হবে। মোট কথা, সব শব্দ যে আমরা শুনতে পাবো তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? তো সেটাই হলো যে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে শব্দ কি বলছে, শব্দ এক প্রকার শক্তি যা জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয় এবং যেটা কি হয়, কোনো কম্পনশীল বস্তুর মানে কম্পনশীল বস্তুর কম্পনের ফলেই উৎপন্ন হবে। মানে একটা বস্তু যতক্ষণ কম্পিত হবে ততক্ষণ কি হবে, তোমার শব্দ উৎপন্ন হবে। তো এরপরে আমরা ইয়েটা পড়বো, যে শব্দের বিভিন্ন ইয়েগুলো পড়বো, রাশিগুলো পড়বো। যে শব্দ জিনিসটা সম্পর্কে জানতে গেলে আমাদের আরও ডিটেলসে শব্দের রাশিগুলো পড়তে হবে। তো চলো সেগুলো পড়ে নিই। আচ্ছা, তাহলে কম্পন সম্পর্কিত রাশি গুলো আমরা এবার পড়ব। তবে কম্পন সম্পর্কিত রাশি পড়ার আগে এটা একটু বলে নিই যে পর্যাবৃত্ত গতিটা কি। পর্যাবৃত্ত গতি কথার মানে হচ্ছে, দাঁড়াও, পর্যাবৃত্ত গতি এটা কি জিনিস? পর্যাবৃত্ত গতি মানে যে গতি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। আচ্ছা, ব্যাপারটা কীরকম, ধরো আমি বলছি যে এ একটা বিন্দু, ঠিক আছে? এবার আমরা কি করেছি, এ বিন্দু থেকে কি করব, বি বিন্দুতে যাব, তারপর সি বিন্দুতে যাব এবং তারপর আবার এ বিন্দুতে ফিরে আসব। তার মানে আমি বলতে চাইলাম আমার গতিটা হবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তারপর আবার খানিক পরে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। এরম করে আমরা কি করব, এই গতিটা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। মানে একটা কণা এ থেকে যাত্রা শুরু করে প্রথমে বি, তারপর সি, তারপর এতে ফিরবে, তারপর আবার একই পথে বারবার কি হবে, যাত্রাটা কমপ্লিট করতে থাকবে, ঠিক আছে? তাহলে সেই যে গতি সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। প্রচুর উদাহরণ আমাদের চারিদিকে আছে। যেরকম ধরো ঘড়ির কাঁটা, কি হয়, ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সময় অন্তর বারবার একই জায়গায় ফেরত আসে, ঠিক আছে, ফিরে ফিরে আসে। তারপরে ধরো সূর্যের চারদিকে গ্রহগুলো যে প্রদক্ষিণ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এছাড়া এই যে আমাদের ধরো ফ্যান চলে, ফ্যানের যে ইয়েগুলো ব্লেডগুলো থাকে, সেই ব্লেডগুলো যে ঘুরছে গোল গোল করে, ঠিক আছে, সেটা একটা পর্যাবৃত্ত গতি। মানে কি, যখন কোনো কণা বা কোনো বস্তু কি করবে, বারবার একই পথে ফিরে আসবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, তখন আমরা সেই গতিটাকে বলবো পর্যাবৃত্ত গতি। বুঝতে পারছি? বারবার ফিরে আসবে একই গতিকে পুনরাবৃত্ত করার জন্য একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, এটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? বেশ, এইখানে খুব
ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কম্পন। কম্পন কি বলছে? পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা যদি বারবার একই পথে যাওয়া আসা করে তবে সেই গতিকে আমরা কম্পন বলবো। কি হলো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা কি করলাম? নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই জায়গায় ফিরে এলাম, শুধুমাত্র এইটুকু হলেই পর্যাবৃত্ত গতি হবে। কিন্তু কম্পনটা কীরকম? কম্পনটার ক্ষেত্রে আমরা বললাম যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে হবে এবং যে পথে যাবে সেই পথেই ফিরবে। মানে ধরো আমার জাস্ট এ আর বি দুটো বিন্দু আছে, আচ্ছা সিও আছে। আমরা কি করলাম? ফার্স্টে এ থেকে বিতে গেলাম, তারপর বি থেকে সিতে এলাম। কিন্তু সি থেকে এতে না এসে আবার সি থেকে বিতে গেলাম, বি থেকে এতে গেলাম। তাহলে কি করলাম? আমরা একই পথে গেলাম, আবার সেই পথে উল্টো মুখে ফিরে এলাম। তাহলে একই পথ ধরে আমরা কি করছি? যাচ্ছি এবং আসছি, যাচ্ছি আবার আসছি। তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই পথে ফিরে ফিরে আসছি। এই ফিরে আসা আর এই ফিরে আসার মধ্যে পার্থক্য কোথায়? এটা যে কোনোভাবে ফিরতে পারে। নির্দিষ্ট সময়ের অন্তর এই গতিটা যদি পুনরাবৃত্ত হয় তাহলে সেটা পর্যাবৃত্ত গতি। এইটার ক্ষেত্রে একটা স্পেসিফিক ওয়ার্ড আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে একই পথ ধরে আমরা যাওয়া আসা করব, যাব এবং আসব, আমরা অন্য কোনো পথে কিন্তু ফিরবো না। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে জাস্ট পার্থক্য এটাই। এটার ক্ষেত্রে কিন্তু এইভাবেও যেতে পারতাম, আবার এইভাবেও যেতে পারতাম। পর্যাবৃত্ত গতি মানে কিন্তু দুটোই। এটাও পর্যাবৃত্ত গতি, যেটা আমরা কি করছি? এ বি সি হয়ে এতে ফিরছি। আবার এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি, যেখানে আমরা কি করছি? ফার্স্টে এ থেকে সি, আবার সি থেকে এ, এই পথে ফিরছি। তাহলে দুটোই কিন্তু পর্যাবৃত্ত গতি। কিন্তু কম্পন বললে আমাকে স্পেসিফিক্যালি এই কথাটাই বলতে হবে যে নির্দিষ্ট সময় অন্তর কি হবে? কণা যদি বারবার একই পথ দিয়ে যাওয়া আসা করে তবে সেই গতিকে আমরা কি বলবো? কম্পন বা দোলন। বুঝতে পারলাম? তাহলে এইখানে একটা প্রশ্ন হয় যে সব কম্পনই পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি কম্পন নয়, কেন? বোঝাতে পারলাম কোয়েশ্চেনটা? বললাম সব কম্পনই পর্যাবৃত্ত গতি। হ্যাঁ অবশ্যই, কারণ কম্পন মানে কি? যে পথে যাব সেই পথে ফিরবো। তাহলে এটা তো ডেফিনেটলি একটা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? এর উদাহরণ কি হবে? ধরো এটার উদাহরণ হবে এরকম যে ধরো আমি বলছি এখানে একটা সনক আছে। সনক তোমরা জানো, সনক মানে হচ্ছে যে জিনিসটা কম্পিত হয়ে শব্দ উৎপন্ন করে তাকে আমরা সনক বলি। তাহলে এই সনকটাতে যদি এই সনকের যে এই যে হাত, সেই হাতে যদি আমরা আঘাত করি, ঠিক আছে, তাহলে কি হবে? সনকের এই হাতটা কম্পিত হবে। মানে কি? এরম করে কম্পিত হবে, এরম 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 করবে হাতটা। ঠিক আছে? তাহলে এই যে কম্পনটা হবে, ঠিক আছে, এই যে কম্পনটা হবে সেটা কি হবে? দেখো এইখান থেকে সনকটা একবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে। এরম করে কি হচ্ছে? ভাইব্রেট হচ্ছে সনকের হাতটা। এই যে গতিটা সেটা কিন্তু কম্পন। ঠিক আছে? কেন? কারণ দেখো এই হাতটা যে পথে গেল সেই পথে ফিরলো, আবার যে পথে গেল সেই পথে ফিরলো, আবার যে পথে গেল সেই পথে ফিরলো, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কম্পন। আবার এরকম তুমি আরেকটা জিনিস ভাবতে পারো, ধরো এইখানে এটা সবার বাড়িতেই থাকে, তার লাগানো থাকে, জামা কাপড় মেলার তার। সেই তারটাকে যদি মাঝখানটাকে ধরে এরম করে টেনে দিই, দিয়ে ছেড়ে দিই, তাহলে কী হবে? তারটা একবার নিচে নামবে, আবার একবার উপরে যাবে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে। মানে কি? এই তারটা একবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে। তাহলে এই যে যাওয়া আসাটা করবে, তারটায় যে এরকম যে দুলবে, ঠিক আছে, তারের যে এই যে দোলনটা হবে, এই যে দুলবে তারটা, সেই যে গতিটা সেটা হচ্ছে কম্পন। তাহলে দেখো এইটা এবং এইটা দুটোর ক্ষেত্রেই দেখো এটা কিন্তু স্ট্রিক্টলি পর্যাবৃত্ত গতি। কেন? কারণ নির্দিষ্ট সময়ের অন্তর একই গতি সে পুনরাবৃত্তি করছে, তাহলে এটা ডেফিনেটলি পর্যাবৃত্ত গতি। কিন্তু তুমি যদি ঘড়ির কাঁটার কথা কনসিডার করো, ঠিক আছে, তাহলে ধরো আমি বলছি এটা 12, এটা 1 2 সব লিখছি না, এটা 6, এটা 9, ঠিক আছে। তাহলে এই যে কাঁটাটা, সেই কাঁটাটা কি হচ্ছে? সেটা এরম করে ঘুরছে, এরম করে ঘুরছে,
কিন্তু যে পথে যাচ্ছে সেই পথে কিন্তু ফিরছে না, উল্টো পথে ঘুরছে না কিন্তু। 12টা থেকে এই আবার 12টা বাজলো, ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু তারপরের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ক্লক ঘুরছে না, ওটা কিন্তু ক্লকওয়াইজই ঘুরছে। তার মানে যে পথে গেল, যে পথে 6টা অবধি গেছে সেই পথে কিন্তু আবার ফেরেনি, সে কিন্তু অন্য পথে ফিরেছে। তার যাওয়াটা এই রকম আর ফেরাটা এই রকম, তো একই পথে তো হলো না। এইটাকে যদি পর্যাবৃত্ত গতি হতে হতো তাহলে কি হতো, তো এইদিকে যেত 6টা অবধি, আবার 6টা থেকে 12টা উল্টো পথে ফিরতো, সেটা তো হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু কম্পন নয়, এটা কিন্তু শুধুই পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। কিন্তু এইটার ক্ষেত্রে এটা কম্পনও আবার পর্যাবৃত্ত গতিও, সেই জন্য বলছি যে সব কম্পন পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি কম্পন নয়। ঠিক আছে, বেশ হলো। এরপরে চলে আসি আচ্ছা, এরপর হচ্ছে তোমার পর্যায়কাল। এটা কি বলছে যে একটা কম্পনশীল কণা তার পূর্ণ দোলনে যতটা সময় নেবে, মানে এইখান থেকে শুরু করলে আমি টাইম স্টার্ট করলাম, এত দূর গেল আবার ফিরলো, যে সময়টা সে নিল সেটাকে আমরা বলি পর্যায়কাল। মানে এক পর্যায়ে এই পর্যায়ে এই গতিটা সম্পন্ন করতে যে সময়, সেই সময়কালটাই হচ্ছে পর্যায়কাল। বা যদি আমি এখান থেকে শুরু করি সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে শুরু করে বাঁ দিক, আবার সাম্যাবস্থা, আবার ডান দিক সাম্যাবস্থা, ঠিক আছে, এইটা হতে যেটা হলো সেটা হচ্ছে তোমার টোটাল পর্যায়কাল। এই তোমাদের অনেকের মনে হতে পারে যে সাম্যাবস্থা থেকে বাঁ দিকে গেল তারপরে তো ফিরে এলো সাম্যাবস্থা, তাহলে এটা শেষ হলো না কেন, কী করে শেষ হবে? বস্তুটা বলতো তো এখানে প্রশমিত হচ্ছে না, বাঁ দিকটা গেলেই তো শুধু হবে না, কম্পন মানে তো তাকে তো দুই দিকে যেতে হবে। দেখো, দুই দিক হতে হবে তাকে, তার কম্পন মানে কি, বস্তু সাম্যাবস্থা থেকে ডান দিক বাঁ দিক ভাইব্রেট করবে, কম্পিত হবে, তাহলে তার শুধু বাঁ দিকটা কমপ্লিট হচ্ছে, ডান দিকটা তো হচ্ছে না। সেই জন্য কিন্তু সাম্যাবস্থায় এসে বস্তুটা পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন আমরা কখনোই এটাকে বলতে পারবো না। ঠিক আছে, বেশ, তাহলে পর্যায়কালটা বুঝলাম। পর্যায়কালকে আমরা টি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড হয় ইংলিশে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে আমরা টি দিয়ে কল্পনা মানে বলি আর কি। এটা হলো তাহলে পর্যায়কাল। নেক্সট হচ্ছে তোমার কম্পাঙ্ক। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রাশি শব্দের ক্ষেত্রে, বা যে কোনো কম্পনশীল বস্তু বা তরঙ্গ আমরা পরবর্তীকালে এই যতদিন মানে পড়াশোনা চলবে ততদিন এইটা চলবে আর কি। কম্পাঙ্ক ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, আচ্ছা এটা একটু লিখে দিই, এটা হচ্ছে টাইম পিরিয়ড, সেই জন্য টি। আচ্ছা, বিস্তারকে বলা হয় অ্যামপ্লিটিউড, এম PLITUDE, অ্যামপ্লিটিউড। ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটাকে আমরা আইদার স্মল এফ দিয়ে ডিনোট করি, আর না হয়তো অনেক সময় ছোটো হাতের এ দিয়েও ডিনোট করে থাকি। তো কম্পাঙ্ক জিনিসটা কি বলছে, কোনো একটা কম্পনশীল কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করবে সেটাকে বললাম কম্পাঙ্ক। ভালো করে বলছো, কী বললাম আমি? বলছি যে একটা কম্পনশীল কণা এই কী করবে, এই এত দূর এই বারবার এই যাওয়া আসা করছে, এই আসছে যাচ্ছে আবার যাচ্ছে ফিরছে, এই যে কম্পনটা হচ্ছে, ঠিক আছে, 1 সেকেন্ডে যতবার হবে এইটা, সেই সংখ্যাটাকে আমরা বলবো ওই কণাটার কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে কোনো একটা কম্পনশীল কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন সম্পন্ন করবে, ঠিক আছে, এই একটা কম্পন, এই একটা, ভালো করে দেখো, বাঁ দিক সাম্যাবস্থা, ডান দিক সাম্যাবস্থা, একটা, এই যে কম্পন, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময়টা নিচ্ছে সেটা হচ্ছে পর্যায়কাল। আর 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন হতে থাকবে সেইটাকে আমরা বলবো কি, তোমার কম্পাঙ্ক। বুঝতে পারলাম? এটাকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, যে যদি পর্যায়কাল টি হয়, পর্যায়কালকে আমরা টি দিয়ে ডিনোট করেছি, যদি পর্যায়কাল টি হয়
তার মানে একবার কম্পন, পূর্ণ কম্পন অ্যাকচুয়ালি, একবার পূর্ণ কম্পন হতে সময় নেয়, সময় লাগবে কত, টি সেকেন্ড। ধরো টিটা যদি পর্যায়কাল হয় তার মানে টি সেকেন্ডে একবার পূর্ণ কম্পন হচ্ছে, কথাটার মানে তাই দাঁড়ায়। পর্যায়কাল মানে কি বললাম যে একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলি। তাহলে তাই লিখলাম, একবার পূর্ণ কম্পন হতে সময় লাগছে টি সেকেন্ড। ঠিক আছে, তাহলে টি সেকেন্ড, উল্টে লিখছি কথাটা, টি সেকেন্ডে একবার পূর্ণ কম্পন হয়। তাহলে 1 সেকেন্ডে কতবার হবে, ঐকিক নিয়ম 1/t বার পূর্ণ কম্পন হয়। তোমাকে বললাম যে কম্পাঙ্কের সংজ্ঞায় বললাম যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন, তাহলে তুমি দেখো বের করে ফেলেছো 1 সেকেন্ডে 1/t বার পূর্ণ কম্পন। তাহলে কম্পাঙ্ক সমান আমি লিখতে পারবো কম্পাঙ্ক n সমান 1/t। বুঝতে পেরেছি? তাহলে এইটা হচ্ছে আমার কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক। এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর অঙ্ক করতে গিয়ে লাগবে। কম্পাঙ্ক ইকুয়ালস টু 1/t, কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। ঠিক আছে?